এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা তোমাদের শোনাবো সেটা উত্তরপ্রদেশের বুলন্দশহরের একটা ঘটনা। ঠিক বুলন্দশহর বলবো না, বুলন্দশহর থেকে কিছুটা দূরে মিরপুরা নামের একটা গ্রাম। সেই গ্রামে থাকতো একটা খ্রিস্টান ফ্যামিলি। ফ্যামিলিটা ছিল বিনয় ডিসুজা, তার স্ত্রী সুনিতা, আর তাদের ৩ ছেলের ফ্যামিলি। ৩ ছেলে বলতে যেমন যমজ সন্তান হয়, তাদের ৩টে ছেলে একসাথে হয়েছিল। ওই এলাকাটা যেহেতু হিন্দি ভাষী লোকজনেদের এলাকা, তো তারা বলতো তিড়ওয়া বাচ্চে। তো তিড়ওয়া বাচ্চেদের ফ্যামিলি একটা ফেমাস ফ্যামিলি। ওই যে ছোট্ট এরিয়া, ওই যে গ্রামের এলাকাটা, সবাই তাদেরকে এই নামেই চিনত, যে বাড়িতে তিড়ওয়া সন্তান রয়েছে তাদের বাড়ি। তো বিনয় আর সুনিতা, বিনয় ছিল একজন চাষি, গরিব মানুষ। বিনয়ের একটু হেল্প হবে, সংসারটা একটু ঠিকঠাক চালানো যাবে, তার জন্য সুনিতা সেলাইয়ের কাজ জানতো। তো সে শহর থেকে একটা লেডিস টেলারের কাছ থেকে নিয়মিত কিছু কাজ নিয়ে আসতো, নিজের বাড়িতে বসে সেই সেলাইগুলো করে আবার একটা সময় সেই জামা কাপড়গুলো সেখানে গিয়ে পৌঁছে দিত। আনার দিয়ে আসার কাজগুলো বেশিরভাগ বিনয় তার জন্য করত। দুইজনের সংসার, রয়েছে ৩টে ট্রিপলেট, একসাথে জন্মানো বাচ্চা। ১৯৮১ সাল, ১৭ই মে, সুনিতা আর তার হাজবেন্ড বিনয় দুজনে একসাথে বেরোয় বাজারে যাওয়ার জন্য। বাচ্চারা তখন ৩ বছর বয়স। বাচ্চাদেরকে মাঝে মধ্যে যখন তারা দুজনেই একসাথে দরকার পড়লে বাইরে যেত, পাশের বাড়ির এক বৃদ্ধা মহিলা, নাম ছিল রূপা, বাচ্চারা তাকে রূপা দাদি বলে চিনতো, জানতো। আশেপাশের সব বাচ্চারাই ওই মহিলাকে রূপা দাদি বলেই ডাকতো। রূপা দাদির কাছে ৩টে বাচ্চাকে রেখে দিয়ে মা বাবা বাজারে গেছিল। ঘন্টাখানেক পরে তারা দুজনে ফিরে আসে। রূপা দাদির বাড়ির সামনে দাঁড়িয়ে ডাকাডাকি করে ৩টে ছেলের নাম ধরে। তাদের নাম ছিল রাহুল, রোহান আর রোশন। বারবার ডাকলেও যখন বাচ্চারা বেরিয়ে আসে না, মায়ের একটু আজব লাগে। সন্ধেবেলায় বাচ্চাগুলো চুপ করে আছে কেন? বাইরে থেকেই তো অন্য সময় বাচ্চাদের আওয়াজ পাওয়া যায়। ভদ্রমহিলা যখন ভেতরে ঢুকেছিল তখন দেখেছিল সেই রূপা দাদির মাথায় আঘাত, প্রচুর রক্ত বেরোচ্ছে, সে উঠোনে শুয়ে রয়েছে। তাড়াতাড়ি তাকে একটু জল টল খাইয়ে সুস্থ করা হয়। তারপর বাচ্চাদের মা আর বাবা জানতে চায় যে আমাদের ছেলেরা কোথায়। তখন সেই বৃদ্ধা মহিলা রূপা জানায় যে কিছুক্ষণ আগেই একটা কালো রঙের অ্যাম্বাসেডর গাড়ি আমার বাড়ির সামনে একদম দরজার কাছে এসে দাঁড়িয়েছিল। সেই গাড়ি থেকে দুজন লোক নামে। একজন বেশ ভালো জামা কাপড় পরেছিল, অন্যজন একটু নিচু লেবার শ্রেণীর মতো জামা কাপড় পরেছিল। তারা এসে আমার মাথায় আঘাত করে ৩টে বাচ্চাকে একসাথে তুলে নিয়ে সেই গাড়িতে বসে দ্রুত গতিতে পালিয়ে যায়। আমার মাথায় তখন এতটাই চোট ছিল যে আমি কিচ্ছু কথা বলার অবস্থায় ছিলাম না। এবার বিনয় আর সুনিতা দুজনেই বুঝতে পারে যে তাদের বাচ্চার সাথে কি হয়েছে। সেই সময় ৮০-র দশকে প্রায় এই ধরনের ঘটনা ঘটত। মাঝে মধ্যেই বাচ্চাদেরকে বাড়ির সামনে থেকে, স্কুল থেকে, খেলার মাঠ থেকে তুলে নিয়ে যাওয়া হতো, বিভিন্ন রকম কাজে লাগানো হতো। যেমন হয়তো অবৈধভাবে দত্তক দেওয়া, যাদের সন্তান নেই তাদের কাছে বিক্রি করা, ভিক্ষা চাওয়ার কাজে লাগানো, কখনো বা বাল মজদুরির কাজে লাগানো, এই সমস্ত কাজ করা হতো। মাঝে মধ্যে তো বাচ্চাদেরকে খুঁজে পাওয়াও যেত, কখনো পাওয়া যেত না। এইভাবে কিন্তু চলতো। সেই সময় এই ব্যাপারটা অতি সাধারণ একটা ব্যাপার ছিল। ছেলে ধরা বা বাচ্চা পকড়নে ওয়ালা বলে সবাই জানতো। এবার বিনয় আর সুনিতা দুজনে পুলিশ স্টেশনে গেছিল, পুলিশকে সমস্ত ব্যাপারটা জানিয়েছিল। পুলিশ তদন্ত শুরু করেছিল, খোঁজ শুরু করেছিল সেই কালো রঙের অ্যাম্বাসেডর গাড়ির। পুলিশ কিন্তু কোথাও খুঁজে পায়নি। পুলিশ
পুরস্কার ঘোষণা করেছিল, অ্যানাউন্সমেন্ট করে বেরিয়েছিল চারিদিকে, যাতে কেউ যদি দেখে থাকে খবর দেয়। কোথাও থেকে কোনো খবর আসেনি। গ্রামের কিছু লোকজন পুলিশকে জানায় যে তারা এই ঘটনার 3 দিন আগে একজন মহিলাকে দেখেছিল, একজন শহরের মহিলা। সে বাচ্চাদেরকে খেলার মাঠে ঘুরে ঘুরে দেখছিল। সেই মহিলার প্রত্যক্ষদর্শীদের কাছে তার চেহারার বিবরণ নিয়ে স্কেচ আঁকানো হয়। স্কেচ অনুসারে সেই মহিলার খোঁজ করা হয়, কিন্তু এভারেজ চেহারার একজন মহিলা, তাকেও খুঁজে পাওয়া যায়নি। দিন, মাস, বছর একটা একটা করে কাটতে থাকে। সুনিতা বেশ কিছু সময় ডিপ্রেশনে ছিল। তারপরে ধীরে ধীরে আবার সে নর্মাল লাইফে ফিরে আসে। অন্যদিকে বিনয়ের এখন অভ্যেস হয়ে যায় প্রত্যেক দিন নেশা করা। রাত্রেবেলায় নেশা না করলে সে ঘুমোতে পারত না। এইভাবে কিন্তু দুই স্বামী স্ত্রীর দিন কাটছিল। এক সময় তারা ঠিক করে যে এই বাড়িতে আর থাকবো না, এই বাড়িটাকে বন্ধ করে দিয়ে আমরা অন্য কোনো ব্যবসা করব। এখানে থাকলে 3খানা বাচ্চার কথা বড্ড বেশি মনে পড়ে। এখান থেকে উঠে চলে গেছিল গাজিয়াবাদে। গাজিয়াবাদে একটা ছোট্ট দোকান ভাড়ায় নিয়ে স্বামী স্ত্রী দুজন একটা ধাবা চালানো শুরু করেছিল। সারাদিন তারা সেখানে খাটাখাটুনি করত, টাকা রোজগার করত, আর যে রোজগারটুকু হতো সেটা থেকে তারা বিভিন্ন অনাথ গরিব বাচ্চাদের খাবার দাবার খাওয়াতো। এইভাবে কিন্তু তাদের জীবনটা চলছিল। 3খানা যে ছেলে তাদের হারিয়ে গেছিল, প্রত্যেক দিন তারা তাদের 3জনকে মনে করত। ছোট বড় বিভিন্ন সাইজের ফটো বাঁধিয়ে তারা নিজেদের ধাবাতে সব দেওয়ালে লাগিয়ে রেখেছিল। শুধু ধাবাতে নয়, আগে পুরনো যে বাড়িতে তারা থাকতো সেখানেও একটাই ফটো ছিল তাদের কাছে, আর সেই ফটোটাই সব জায়গায় তারা লাগিয়েছিল। সেই ফটোটা ছিল ব্লু কালারের ডাংরি, যেটাকে বলে ডাংরি মানে হচ্ছে বাবা স্যুট বলে অনেকে, বা ওপরে নিচে একই টাইপের, একই কালারের, একই কাপড়ের বাচ্চাদের জন্য যে জামা তৈরি করা হয়, নিচের দিক থেকে পরা হয় আর ওপর পর্যন্ত চলে। তো বাচ্চাদের সেই জামাটা মা নিজে হাতে সেলাই করেছিল, রাত জেগে সেলাই করেছিল। একসাথে 3টে বাচ্চাকে ওই জামা পরানো হয়েছিল। সেই দিনই প্রথম পরানো হয়েছিল, যেদিন বাচ্চা 3টে হারিয়ে গেছিল। সেই দিন সকালবেলায় সেই জামা পরিয়ে উঠোনে একটা ফটো তুলে রেখেছিল পাশের বাড়ির একজন, যে একটা নতুন ক্যামেরা কিনেছিল, ফটো তুলে দিয়েছিল। কিন্তু সেই ফটো যখন ওয়াশ হয়ে এসেছিল তখন বাচ্চা 3টে হারিয়ে গেছিল। আর ওই ফটোটাই হয়েছিল মা বাবার বাচ্চা হারিয়ে বেঁচে থাকার একমাত্র অবলম্বন। সকাল বিকেল স্বামী স্ত্রী দুজনেই ওই ফটো দেখতো, বাচ্চাদের সাথে ফটোতেই কথা বলতো, আর মাঝে মাঝেই হিসাব করতো যে বাচ্চারা এখন কতটা বড় হয়েছে। যখন হারিয়ে গেছিল 17 তারিখ 81 সাল, তখন 3 বছরের ছিল। তাহলে হারিয়ে যাওয়ার পর এত বছর এত দিন হলো, তাহলে বয়স কতটা হলো, কোন ক্লাসে পড়ে তারা এখন। কখনো মনে হতো যে তারা খুব ভালো আছে, হয়তো খুব ভালোভাবে বড় হচ্ছে। আবার কখনো মনে হতো কি জানি, হয়তো খেতেই পায়নি, হয়তো অনেক কষ্টের মধ্যে আছে। মা বাবা সব সময় চেষ্টা করতো, আর মা বাবা মাঝে মধ্যেই পুলিশ স্টেশনে গিয়ে তাদেরকে এই ব্যাপারটা মনে করিয়ে দিত যে বাচ্চা 3টেকে কিন্তু এখনো খুঁজে পাওয়া যায়নি। এইভাবে বিনয় আর সুনিতা কাটিয়ে ফেলেছিল 20 বছর। ডেটটা ছিল 12ই সেপ্টেম্বর 2000 সাল। দিল্লির করোল বাগ নামের এলাকায় একটা বেসরকারি বড় হসপিটাল। সেখানে শান্তি দেবী বর্মা নামের 72 বছর বয়সী একজন মহিলা ইউট্রাস ক্যান্সার নিয়ে ভর্তি ছিলেন। তার হাজবেন্ড প্রকাশ বর্মা গত 7 বছর আগে মারা গেছিল। ডাক্তার শান্তি দেবীকে দেখে বলেছিল যে ক্যান্সারের লাস্ট স্টেজ চলছে, ভদ্রমহিলা 2-2.5 মাসের বেশি আর বাঁচবেন না। মহিলা নিজে পুলিশ স্টেশনে খবর দিয়েছিলেন যে তিনি
নিজের শেষ সময়ে কিছু একটা কথা বলতে চান। পুলিশ এসেছিল, তার বয়ান নিয়েছিল। তিনি নিজের বয়ানে বলেছিলেন যে সে বলেছিল 81 সালের 17ই মেতে যে তিড়বা বাচ্চা হারিয়ে গেছিল বুলন্দ শহরের মিরপুর থেকে, সেই বাচ্চা তিনটে আমার কাছে আছে, আমি তাদেরকে মানুষ করেছি। পুলিশ একটু অবাক হয়। পুলিশ বলে, কি বলতে চাইছেন, খুব ভালো করে বলুন। সেই মহিলা বলে যে যে তিনজন বাচ্চা হারিয়ে গেছিল, তাদের বাড়ি থেকে তাদের অপহরণ হয়েছিল, সেই অপহরণের সাথে আমি জড়িয়ে আছি। আমি করেছিলাম অপহরণ, কারণ বিয়ের 10 বছর পরেও আমার কোনো সন্তান হয়নি। আমার বাপের বাড়ির লোক, আমার শ্বশুর বাড়ির লোক সবাই আমাকে অশুভ বলে মনে করতো। শ্বশুর বাড়ির লোকজনেরা মাঝে মধ্যেই নানান খারাপ কথা বলতো। আমার হাজবেন্ড বলতো যে আমার সাথে বিয়ে করাটা তার বড্ড ভুল হয়ে গেছে। আমি অনেক চেষ্টা করছিলাম, অনেক ট্রিটমেন্ট করাচ্ছিলাম, কিন্তু কোনোভাবেই আমি মা হতে পারিনি। পুলিশ জিজ্ঞেস করে যে আপনি বাচ্চাদেরকে কিডন্যাপ করলেন কেন, আপনি তো কোথাও থেকে দত্তক নিতে পারতেন। তখন সেই মহিলা বলে যে দত্তক নেওয়ার যে প্রসেসটা, সেটা খুব লেন্দি প্রসেস, অনেক সময় লাগবে। অতটা সময় ধৈর্য ধরে অপেক্ষা করার মতো আমি অবস্থায় ছিলাম না। তো একটা পেপারে আমি একটা অ্যাড দেখেছিলাম, দিল্লির কনট প্লেসের একটা ছোট্ট অফিস, সুরেশ শর্মা নামের কোনো এক ভদ্রলোকের অফিস। তিনি দেখতে সুন্দর, লম্বা হাইট, সেই সময় যার বয়স ছিল 40 বছর। তার অ্যাডে লেখা ছিল যে খুব তাড়াতাড়ি যদি দত্তক সন্তান চাওয়া হয় তাহলে তার সাথে যোগাযোগ করতে। আমি, আমার হাজবেন্ড সেখানে গিয়ে যোগাযোগ করেছিলাম। ভদ্রলোক বলেছিল খুব তাড়াতাড়ি তিনি সন্তান জোগাড় করে দিতে পারবেন। যদি আমি একসাথে 3টে সন্তান চাই, সেটাও তিনি জোগাড় করে দিতে পারবেন। 2টো সন্তান চাই, তাও কিন্তু তিনি জোগাড় করে দিতে পারবেন। আমি, আমার হাজবেন্ড কিচ্ছু না ভেবে আমরা বলেছিলাম ওই যে 3টে ছেলে আপনি বলছেন সেটা আমাদের চাই। সুরেশ শর্মা নামের সেই ভদ্রলোক বলেছিলেন যে 2.5 লাখ টাকা দিতে হবে। সেই সময় 1981 সালে 2.5 লাখ টাকা মানে কিন্তু অনেকখানি টাকা। একটা ফ্ল্যাট হয়ে যেত সেই সময় দিল্লিতে 2.5 লাখ টাকায়। ওই টাকাটা যদি আপনারা জোগাড় করতে পারেন তাহলে 3টে সন্তান একসাথে আপনারা দত্তক নিতে পারবেন। এই কথা বলাতে সেই ভদ্রলোক, শান্তি দেবীর হাজবেন্ড, তিনি নিজের পৈতৃক সম্পত্তির বেশ কিছুটা অংশ বিক্রি করে 2.5 লাখ টাকা নিয়ে সুরেশকে দিয়েছিলেন। সুরেশ বলেছিল কয়েকদিনের মধ্যেই আপনাদের বাচ্চা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এবার ডেটটা ছিল বাচ্চাটা পাওয়ার দিন। 3 দিন আগে আমি সেই গ্রামে গেছিলাম, গিয়ে বাচ্চারা একটা মাঠে খেলছিল, আমি দেখেও ছিলাম। আমার 3টে বাচ্চাকেই দেখে খুব ভালো লেগে যায়। তারপরে সেই ডেটটা আসে যেদিন আমরা বাচ্চা আনতে যাব। সব সময় কিন্তু খেয়াল রাখা হচ্ছিল যে বাচ্চার মা বাবা একই সাথে কোন সময় বাইরে যায়। আমরা খেয়াল করে দেখি যে প্রায় সময় বাচ্চার মা বাবা একসাথে বাইরে যায়, কখনো চাষের কাজে, কখনো অন্য কোনো কাজে। বাচ্চারা সেই সময় পাশের বাড়ির ওই বৃদ্ধা মহিলার কাছে থাকে। সেই সুযোগে সেদিন সন্ধেবেলায় আমরা গাড়ি নিয়ে সেখানে গেছিলাম। প্রথমে গাড়ি থেকে 2জন নামে। একজন ছিল ওই সুরেশ, যে আমাদের কাছে 2.5 লাখ টাকা নেবে বলেছিল। 2 লাখ টাকা যাকে অ্যাডভান্স দিয়ে দেওয়া হয়েছিল ওই 3খানা ছেলের জন্য। আর একজন ছিল সুরেশের একজন কাজের লোক। তারা দুজনে ওই বাড়ির ভেতর ঢুকে ভদ্রমহিলার মাথায় আঘাত করে বাচ্চা দুটোকে নিয়ে গাড়িতে এসে উঠেছিল। আমরা চলে এসেছিলাম। বাচ্চাগুলো খুব কান্নাকাটি করছিল। আমার খুব কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল আমি ভুল করেছি, এটা আমার করা উচিত হয়নি। কিন্তু তখন আমার মনে হয় যে 2 লাখ টাকা আমি তো অলরেডি দিয়ে ফেলেছি। এবার যদি আমি বাচ্চা নেব না বলি তাহলে কিন্তু সেই 2 লাখ টাকাটা আর ফিরে পাওয়া যাবে না। তাই জন্য আমার যতই কষ্ট হোক আমি সেই 3টে বাচ্চা নিয়ে আমার বাড়িতে গেছিলাম।
আমরা রাতারাতি আগে থেকেই ব্যবস্থা করা ছিল, আমরা অন্য শহরে চলে গেছিলাম। সেখানে গিয়ে বাচ্চাদের মানুষ করেছিলাম, বাচ্চাদের নাম চেঞ্জ করেছিলাম। আনন্দ, আলোক আর অশোক বর্মা রাখা হয়েছিল বাচ্চাদের নাম। বর্তমানে আনন্দ একটা আইটি কোম্পানিতে কাজ শুরু করেছে গত 1 মাস আগে। অলোক এলএলবি পড়ছে। তৃতীয় অশোক একটা ডিজাইনার কোম্পানিতে কাজ করে। পুলিশ বলে যে আপনার ছেলেরা কি জানে যে আপনি তাদের নিজের মা নয়? তখন শান্তি দেবী বলেছিল যে হ্যাঁ, আমি বাচ্চারা একটু বড় হওয়ার পরেই বলে দিয়েছি যে তারা অনাথ, তাদেরকে আমি মানুষ করেছি, তারা আমার নিজের সন্তান নয়, তারা আমাকে খুব ভালোবাসে। কিন্তু শান্তি দেবী বলেন যে আমার হাজবেন্ড 7 বছর আগে যখন মারা গেছে, তিনি সারা জীবন ভয় পেতেন। তিনি মাঝে মধ্যেই আমাকে বলতেন যে সত্যি ব্যাপার কোনোদিন লুকানো থাকে না, কোনো না কোনোদিন অবশ্যই ওই বাচ্চার বাবা মা আসবে, আমাদের চুরি ধরা পড়বে, আমাদেরকে জেলেও যেতে হতে পারে। তিনি যখন মারা যাচ্ছিলেন তখন আমাকে বলেছিলেন সত্যি ব্যাপারটা অবশ্যই যেন আমি জানিয়ে দিই পুলিশকে, আর ওই বাচ্চাদের মা বাবাকে যেন তার বাড়িতে গিয়ে খুঁজে কথাটা আমি বলে আসি। কিন্তু এই 7 বছরে আমি সাহস করতে পারিনি। মাত্র কয়েকদিন আগে আমি জানতে পেরেছি যে আমার ইউট্রাস ক্যান্সারের লাস্ট স্টেজ চলছে। শরীরের আরো অনেক জায়গায় আমার এই রোগ ছড়িয়ে পড়েছে, আমি আর বাঁচবো না। এবার আমার মনে হয় যে আমি আমার করা কাজের শাস্তি পাচ্ছি, আর আমার অবশ্যই জানিয়ে দেওয়া উচিত ওই বাচ্চাদের মাকে। কিন্তু আমার শারীরিক অবস্থা এমন যে আমি বাচ্চাদের মা বাবার সাথে যোগাযোগ করতে পারবো না, তাই আমি পুলিশের সাথে যোগাযোগ করেছি। পুলিশ পুরো ব্যাপারটা বোঝে। পুলিশকে একটা প্যাকেট দেওয়া হয়। প্যাকেটে ছিল ওই 3টে বাচ্চা যেদিন হারিয়ে গেছিল, সেদিন তারা পড়েছিল নীল রঙের ডাংরি বা সেই মায়ের হাতের সেলাই করা জামা। সেই জামাগুলো গুছিয়ে ভদ্রমহিলা একটা প্যাকেটে রেখে দিয়েছিলেন। ভদ্রমহিলা বলেছিলেন তিনি অনেকবার চেষ্টা করেছিলেন ওই জামা কাপড়গুলো পুড়িয়ে দেওয়া, ফেলে দেওয়া, কিন্তু তিনি করতে পারেননি। আর আরো একটা ছোট প্যাকেটে ছিল সেই বাচ্চাদের গলায় পরানো ছিল ওই রূপোর চেনে 3খানা ক্রস, যেটা তাদের এলাকার একজন ফাদার 3টে বাচ্চাকে ক্রসটা গিফট করেছিলেন। সেই দুটো প্যাকেট পুলিশকে দেওয়া হয়। পুলিশ সেই প্যাকেট নিয়ে বুলন্দশহরের মিরপুরা গ্রামে যায়। সেখানে প্রতিবেশীরা বলে যে মিরপুরা গ্রামে বেশিরভাগ সময় বিনয় আর সুনিতা থাকে না, তারা আজকাল গাজিয়াবাদে থাকে। গাজিয়াবাদে গিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করা হয়, তাদেরকে খবর দেওয়া হয়, তবে ফাইনাল খবর তাদেরকে বলা হয়নি। তাদেরকে বলা হয়েছিল যে 3টে ছেলে পাওয়া গেছে, আমরা সন্দেহ করছি যে সেই 3জন হয়তো আপনাদের সন্তান হতে পারে, তাই আপনাদের ডিএনএ স্যাম্পল নিতে এসেছি। তাদের ডিএনএ স্যাম্পল নেওয়া হয়। অন্যদিকে সেই ছেলেগুলোর কাছেও ডিএনএ স্যাম্পল নেওয়া হয়। নেওয়ার পরে টেস্ট করা হয়। সেই সময় 3 দিন সময় লাগতো টেস্টের রিপোর্ট আসতে। রিপোর্ট আসে, ম্যাচ করে যায়, প্রমাণ হয়ে যায় যে ওই 3টে বাচ্চা বিনয় আর সুনিতার বাচ্চা। এবার বিনয় সুনিতার সাথে সেই 3জন ছেলের দেখা করানো। 3জন ছেলে, তারাও অবাক। মা বাবা সামনে দাঁড়িয়ে কাঁদছে। বয়স তাদের 50-52 মতো, কিন্তু তাদের এই দুঃখ সময়ের থেকে আগেই তাদেরকে অনেকটা বেশি বুড়ো করে ফেলেছিল। তারা দাঁড়িয়ে নিজেদের ছেলেদের দিকে তাকায়, ছেলেদেরকে বলে যে তোমরা আমাদের ছেলে। ছেলেরা 3জন অবাক হয়ে সেই মা বাবার দিকে তাকায়। এবার মা নিজে হাতে তৈরি করা সেই 3টে জামা বাচ্চাদেরকে দেখায়, এই জামা কাপড় পরে তোমরা হারিয়ে গেছিলে, আর এই ছিল তোমাদের ক্রস। বাচ্চাদের কিচ্ছু মনে পড়ে না। বাচ্চার মা বাবা তাদের কি নাম জানতে চায়, বাচ্চারা নাম বলে। বাচ্চাদের আসল নাম কি ছিল সেটা তাদের মা বাবা জানায়। সবাই মিলে শান্তি দেবীর কাছে যায়। শান্তি দেবী চোখ তুলে তাকাতে পারছিলেন না, তিনি নিজেকে অপরাধী বোধ করছিলেন। কিন্তু তার 3 ছেলে তাকে বোঝায় যে
তুমি আমাদেরকে খুব আদর দিয়ে খুব ভালো মানুষ করেছো, তোমাদের ওপর আমার কোনো রাগ নেই। সব থেকে আশ্চর্য হওয়ার ব্যাপার, শান্তি দেবীর মনে হয়েছিল যে শান্তি দেবীর সামনে দাঁড়িয়ে থাকা ওই ৩ ছেলের যে আসল মা সুনিতা, সে শান্তি দেবীর হাত ধরে বলেছিল যে অনেক ধন্যবাদ, আপনি আমার বাচ্চাদের খুব ভালোভাবে মানুষ করেছেন। কিডন্যাপ হওয়ার পর আমি মাঝে মধ্যেই ভাবতাম আমার বাচ্চারা টাইমলি খেতে পাচ্ছে কিনা, হয়তো তারা খুব কষ্টের মধ্যে কাটাচ্ছে, কিন্তু আপনি তাদেরকে খুব ভদ্র মানুষ করেছেন, সভ্য মানুষ করেছেন, হয়তো আমিও এতটা করতে পারতাম না। আপনাকে ঘৃণা করতে ইচ্ছা করছে, কিন্তু আমার মন আপনার কাছে থ্যাঙ্কফুল। এতদিন পর্যন্ত আমার বাচ্চাকে যারা এইভাবে তুলে নিয়ে চলে গেছে তাদের ব্যাপারে অনেক কিছু খারাপ কথা বলেছি, তাদেরকে অনেক অভিশাপ দিয়েছি মনে মনে, কিন্তু আজকে আপনার কাছে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আমার আপনার প্রতি আর কোনো রাগ নেই। শান্তি দেবী মাথা নিচু করে নিয়েছিলেন। এবার সেই সুরেশ শর্মা, যাকে খুঁজছিল পুলিশ টিম, ক্যানট প্লেসের এরিয়াতে গিয়ে তার ব্যাপারে যখন খোঁজ নেওয়া হয়, সবাই জানায় যে সুরেশ এখন আর বেঁচে নেই, সে গত ২.৫ বছর আগে মারা গেছে। সুরেশ যখন মারা গেছিল তাহলে সুরেশের ব্যাপারটা ওখানেই ক্লোজ হয়ে গেছিল। ওই ৩টে বাচ্চার কিডন্যাপিং এর মূল অভিযুক্ত ছিল ওই শান্তি দেবী, ৭২ বছর বয়স, হসপিটালের বেডে শুয়ে থাকা, মৃত্যু আসার দিন গুনতে থাকা একজন পেশেন্ট। পুলিশ জানায় 1978 থেকে 1981 পর্যন্ত ৬০খানা কিডন্যাপিং এর কেস, যেটা আনসলভ থেকে গেছিল বহু বছর, যাদের মধ্যে এই ট্রিপলেট কিডন্যাপিং কেসটাও ছিল একটা কেস, যেটা ২০ বছর পরে সলভ হয়েছিল। ১৯ সেপ্টেম্বর ২০০০ সাল সরকারি তরফ থেকে শান্তি দেবীর উপরে কেস হয়েছিল, কিন্তু ৩ ছেলে, তাদের মা বাবা সবাই কোর্টের কাছে আবেদন করেছিল যে তাদের কোনো রাগ নেই ওই মহিলার উপর, মহিলাকে তারা ক্ষমা করেছেন, যেন সরকার তাদেরকে ক্ষমা করে দেয়। সেটাই হয়েছিল। ৮ অক্টোবর ২০০১ শান্তি দেবী মারা গেছিল, আর ৩ ছেলে ফিরে পেয়েছিল নিজের মা, নিজের বাবাকে। কিন্তু তখনও তারা সেই আগের মাকেই নিজের মা বলে মনে করছিল। কিডন্যাপিং হয়েছিল বলে বাচ্চা ৩টে খুব ভালোভাবে মানুষ হয়েছিল, একদম আপার লেভেলের হাইফাই মানুষজন তৈরি হয়েছিল। সেই লোয়ার মিডল ক্লাস মা বাবা হয়তো এত ভালোভাবে মানুষ করতে পারতো না বাচ্চাদের। সব শেষে একটা কথাই বলতে ইচ্ছা করছে যে কিডন্যাপিং এর ফলে কিন্তু ভালো কিছু হয়নি। ডিএনএর মিল হয়তো হয়েছিল ২০ বছর পরে, কিন্তু মনের মিল তখনই হয়নি। কতটা সময় লেগেছিল মনের মিল হতে, বা আদৌ সারা জীবনে হয়েছিল কিনা, সে বিষয়টা এখনো অজানা। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সাবধানে থাকার চেষ্টা করবেন।